অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বিএনপির গণতন্ত্র সমাবেশে তারেক রহমান। রক্তের বিনিময়ে আসা নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান। এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা এখনো বসে আছে চক্রান্ত করছে। এই চক্রান্ত থেকে রুখে দাঁড়াতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। দলবাজ কর্মকর্তারা অসহযোগিতা করছে সরকারকে, অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। জন আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদের সহযোগিতার প্রতিহতের ডাক। সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে সেনা কর্মকর্তারা। 2 মাসের জন্য ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের। রাষ্ট্র সংস্কারে $200 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টাকে কান্ট্রি ডিরেক্টর। ব্যাংকের তারল্য সংকট কাটাতেও মিলবে ঋণ। আইডিবি দেবে $500 কোটি। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের দোসররা এখনও চক্রান্ত অব্যাহত রেখেছে, সজাগ থাকতে হবে। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রক্তের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা হাতছাড়া করা যাবে না। নয়াপল্টনে বিএনপির গণতন্ত্র সমাবেশে এ কথা বলেন নেতারা। যতদূর চোখ যায় ততদূর শুধু মানুষের উপস্থিতি। কাকরাইল থেকে মতিঝিল, মাঝের সব স্থানেই বিএনপি নেতাকর্মীরা। লাখো কর্মীর অবস্থানে জনসমুদ্র নয়াপল্টন। স্লোগান আর মিছিলে মুখরিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনের রাস্তা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে সকাল থেকেই জড়ো হন দলটির নেতাকর্মীরা। প্রত্যেকের বক্তব্যেই উঠে আসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গণতন্ত্র হরণের অভিযোগ। গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়। অনুষ্ঠানের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমলাদের মধ্যে এখনো আওয়ামী লীগের দোসররা বসে আছে, তাদের সরাতে হবে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা ব্যর্থ হতে দেয়া যাবে না। এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হবে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মাফিয়া সরকার। তারা দেশ ছেড়ে পালালেও তাদের দোসররা অপচেষ্টা অব্যাহত রেখেছে। মাফিয়া চক্রের রেখে যাওয়া 15 বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি। এই জঞ্জালকে দূর করে জনগণের, বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে। তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না মন্তব্য করে তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, সব সংস্কার করে বর্তমান সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। এই সরকারের কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও
সতর্ক থাকতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধান বাধা দূর হলেও গত 15 বছরের গড়ে ওঠা মাফিয়াদের জঞ্জাল এখনও দূর হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের এই নয়াপল্টনের সমাবেশ থেকে বিএনপি নেতারা বলছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে নতুন করে আবার সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের। আর তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে তারা দেশ পরিচালনা করছেন তাদের অধীনে নির্বাচন কমিশন পুনর্গঠনের মাধ্যমে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে জনগণের অধিকার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আবারও পুনরুদ্ধার করা হবে গণতন্ত্র। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দলবাজ কর্মকর্তারা সরকারকে অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা বলেছেন, আত্মত্যাগে পাওয়া নতুন দেশে কাউকে অন্যায় করতে দেয়া যাবে না। আলাদা আয়োজনে আসিফ মাহমুদ বলেছেন, জন আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদের সহযোগীদের প্রতিহত করেই রাষ্ট্র সংস্কার করা হবে। আর নাহিদ ইসলাম বলেছেন, গণহত্যায় জড়িতদের বিচারে কোনো উদারতা দেখানো হবে না। মঙ্গলবার দুপুরে রাজধানীতে ইউথ ফর পলিসি আয়োজন করে বৈষম্যহীন বাংলাদেশে তারুণ্যের ইশতেহার বিষয়ে সেমিনার। দেশের 15টি জেলা থেকে আগত তরুণরা তুলে ধরেন রাষ্ট্র সংস্কারের নানা দিক। উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, আইন শৃঙ্খলায় দুর্নীতির নানা দিক। 11 দফা দাবি তুলে ধরা হয়। তরুণদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন অন্যায় করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তারা। দাবি উঠাতে হবে যাতে ইন্টারনেটটা ফ্রি হয়, ফ্রি না হলেও একেবারে মিনিমাম কস্টে, এবং যাতে একেবারে গ্রামে গঞ্জে স্মার্টফোন থাকে। কেউ যখন নেতা হয়ে গেছে সে তো আসলে আমাদের দাবিগুলো নিয়ে ওখানে নেতা হয়েছে, সে আমাদের কথাগুলো প্রতিনিধিত্ব করবে, মানে তাকে ওই আসনটাতে তুলে রাখার দরকার নাই, তাকেও একজন সাধারণ নাগরিকের মতো হলো কি আমরা যেন চলতে দেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, স্বৈরাচারী সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের সব পর্যায়ে প্রতিষ্ঠানে যে দলীয়করণ এবং দুর্নীতি লালন করেছে, তার কারণেই দলবাজ কর্মকর্তারা এখনো নতুন সরকারকে চরম অসহযোগিতা করে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এখানে দখলদারিত্ব করাটা আরো বেশি লেজিটিমেসি নিয়ে দখলদারিত্ব করা যায়। এখনো পর্যন্ত এই সমস্যাগুলোর সমাধান করতেই একটা বড় সময় দিতে হচ্ছে। এদিন রাজধানীর বনানীতে জুলাই আন্দোলনের শহীদ নাফিসের শোক সভায় যোগ দেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সমন্বয়কদের কোনো অভিধায় অভিহিত না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই আন্দোলনের প্রধান কারিগর শহীদেরা। গণ অভ্যুত্থান কোনো দল, মত, গোষ্ঠীর নয় বলেও জানান নাহিদ ইসলাম। এই আন্দোলনের উপকার হচ্ছে এই যে শহীদ নাফিস সহ যে সকল শহীদেরা। এই অভ্যুত্থান কিন্তু কোনো দলের নয়, মতের নয়, কোনো গোষ্ঠীর নয়। এই অভ্যুত্থানটি সমগ্র বাংলাদেশের মানুষের। ফ্যাসিস্টদের সাথে কোনো ধরনের উদারতার প্রশ্নই আসে না। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। মানবাধিকার হরণ করলে, স্বৈরতন্ত্র কায়েম করলে তার পরিণতি কি হয়, সে যাতে পৃথিবীর বুকে, পুরো পৃথিবীর ইতিহাসে এটা লিপিবদ্ধ হয়ে থাকে। এদিন সকালে রাজশাহীর তেরখাদিয়া জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের ম্যান্ডেটের অগ্রাধিকার দিয়েই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে, সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কারো ক্ষমতার অভিলাষ নেই বলেও দাবি করেন শ্রম উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 100 কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা। দেশ ও বিদেশের যে কেউ এই ফাউন্ডেশনে অনুদান দিতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে 800 মানুষ শহীদ ও প্রায় 20,000 মানুষ আহত হয়েছেন। আহতদের চিকিৎসা সহযোগিতাই হবে ফাউন্ডেশনের প্রথম কাজ। দৃষ্টি হারানো সবার জন্য বিদেশ থেকে চিকিৎসক দল আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এছাড়া শহীদ পরিবারকে করা হবে সহযোগিতা। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ উপস্থিত ছিলেন।
যে কার্যক্রমগুলি থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে জরুরি আর্থিক সহায়তা। বর্তমানে যারা আহত অবস্থায় আছেন হাসপাতালে এবং যারা আর্থিক সংকটে ভুগছেন বা শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। পরবর্তীতে এককালীন একটি গ্র্যান্টস দেওয়া হবে এবং হচ্ছে মাসিক একটি ভাতার ব্যবস্থা করা হবে। সেনা কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী 60 দিনের জন্য কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তারা জনস্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে আছেন তা এখনও জানতে চায়নি অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভারতে 45 দিন পার হলে আওয়ামী লীগ সভানেত্রীর কী হবে তা দেশটির বিষয়, তবে সবকিছু যে আইন দিয়ে হয় না তা স্মরণ করিয়ে দেন তিনি। এদিকে ঢাকায় অবস্থান করা জাতিসংঘের তদন্ত দল দ্রুতই জুলাই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করবে বলেও জানান উপদেষ্টা। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে ভারতে অবস্থান করছেন তিনি। গুঞ্জন আছে পাসপোর্ট ছাড়াই ভারতে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। ধারণা, এ অবস্থায় দেশটিতে 45 দিন পর্যন্ত থাকতে পারবেন শেখ হাসিনা। বুধবার দেশ ছাড়ার 1.5 মাস পূর্ণ হচ্ছে শেখ হাসিনার। আইন অনুযায়ী তিনি আর বিদেশে থাকতে পারবেন কিনা এমন প্রশ্ন ছিল পররাষ্ট্র উপদেষ্টার কাছে। দেখুন, সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে 2 বছর থেকে আসছে, তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে, ওই দিনক্ষণ না গুনে। কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানতে চায়নি বলেও জানান উপদেষ্টা। আমি কোনো অফিসিয়ালি তাদেরকে কিছু বলিনি। এর আগে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও সংস্থাটির ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুতই তারা তদন্ত শুরু করবেন বলে জানান তৌহিদ হোসেন। তারা শুরু করবে, সপ্তাহখানেক এখানে কাজ করবে। তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু করতে চায়, বলতে চায়। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের বৈঠক হতে পারে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। কমেন্টস মাঝখানে আসুক। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারে $200 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর। এদিকে বাজেট ও ব্যাংক খাতের তারল্য সংকট কাটাতেও বিশ্বব্যাংক ঋণ সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় $400 থেকে $500 কোটি ঋণ দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার 1 মাস পর থেকেই বাংলাদেশে আসতে শুরু করেছে উন্নয়ন সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠান। অর্থনৈতিক সংস্কারের নানামুখী আলোচনার মধ্যে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল লায়েক শেখ। যমুনায় এ বৈঠকে ঋণ সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন সংস্থাটির প্রতিনিধি। জানান, রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক খাত, বন্যা ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও বায়ুর মান উন্নয়নে চলতি অর্থ বছরে দেয়া হবে $200 কোটি বেশি অর্থ সহায়তা। এদিন সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন সংস্থাটির দক্ষিণ এশীয় অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ এ ভার্জিসের নেতৃত্বে 7 সদস্য। বৈঠক শেষে উপদেষ্টা জানান, আর্থিক খাতের সংস্কার, বাজেট সহায়তা ও তারল্য সংকট কাটাতে ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো। এদিকে বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে 2026 সালের মধ্যে $400 থেকে $500 কোটি ঋণ সহযোগিতার প্রতিশ্রুতি দেয় সংস্থাটি। In supporting the socio-economic development of the country, inshallah, for the next 3 to 5 years. Really to be able to give in terms of supporting the infrastructure development next 3 years with maybe around $4 to $5 billion. Recent flood এবং অলরেডি সিলেটে সার্ভে করেছে, সিলেটে অলরেডি বন্যা হয়েছে। এর আগে কিছু কনস্ট্রাকশন হয়েছে, এগুলো আবার নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এইগুলো ওরা
সহায়তা দেবে। উপদেষ্টা জানান, সাইক্লোন সেন্টার, বড় বড় ভবন নির্মাণ, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে আইডিবি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আগের সরকারের চাপে সঠিক তথ্য উপাত্ত দিয়ে মন্ত্রণালয়গুলো ব্যয়ের প্রাক্কলন করতে পারেনি বলে দাবি করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। সে কারণে কোন ভিত্তিতে জাতীয় আয় ও মূল্যস্ফীতির হিসাব দেয়া হতো তা খতিয়ে দেখা হবে। মেগা মেগা প্রকল্প দর্শনে সাজানো হয়েছিল আওয়ামী লীগ সরকারের উন্নয়ন পরিকল্পনা, যার অনেকগুলো বাস্তবায়ন শেষে ভোগও করছে দেশের মানুষ। তবে এসব বাস্তবায়নে হয়েছে বড় অঙ্কের অর্থের নয়ছয়। এসব অভিযোগের ভিত্তি খুঁজতে গেল আগস্ট থেকে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে সরকারের ২৪টি দপ্তরের সঙ্গে বৈঠকে বসেন কমিটির সদস্যরা। আলোচনা হয় যেসব তথ্যপাত্যে ভর করে সাজানো ও বাস্তবায়ন করা হয়েছে বিগত সরকারের উন্নয়ন পরিকল্পনা, তার ভিত আসলে কতটা মজবুত। পুরো প্রক্রিয়ার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ মিটিং আজকে আমরা করলাম। বৈঠক শেষে কমিটি প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য জানান, যেভাবে বিভিন্ন বিষয়ে ব্যয় প্রাক্কলন করেছে হাসিনা সরকার, তার ভিত্তি অনেক দুর্বল। আমরা মোটা দাগে আইডেন্টিফাই করছি যে যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। এই কথাটা অনেক বড়ভাবে এসেছে। এ সময় জানান, জাতীয় আয় আর মূল্যস্ফীতির হিসাব যেভাবে পরিবেশন করত বিগত সরকার, সেখানে কোনো গলদ আছে কিনা খতিয়ে দেখা হবে তার খুঁটিনাটি। জাতীয় আয়ের প্রবৃদ্ধির হিসাব কিভাবে হয়েছিল, আর দ্বিতীয় হলো মূল্যস্ফীতির হিসাব কিভাবে হয়। এই দুটো বিষয়কে আমরা গভীরে যেয়ে দেখার সিদ্ধান্ত করেছি। সেই প্রক্রিয়া যদি আগে খারাপ থাকে, পরবর্তীতে প্রক্রিয়া কি আরও খারাপ হয়ে গেল কিনা সেটাই দেখব। দেবপ্রিয় জানান, এমনভাবে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেন তাদের তথ্য উপাত্ত ব্যবহার করা যায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা এডিপি সাজাতে। তথ্য উপাত্তকে আরও সঠিকভাবে দেওয়ার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সেগুলি সম্বন্ধে কোনো পরামর্শ থাকে, সেগুলি আমরা শুনেছি। বিশেষ করে আগামী বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য অথবা পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি বা ঘাটতি কেন এরকম হচ্ছে জানানো হয়। পরিকল্পনা পর্যায়ে পার করে শ্বেতপত্র লেখার দিকে অগ্রসর হচ্ছে কমিটি। আমাদের পরিকল্পনার কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন লেখার দিকে আগাচ্ছি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের বেঁধে দেওয়ার সময় ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। সন্ধ্যায় প্রধান ফটক ও প্রশাসনিক ভবনের ১ ও ২ নম্বর গেটে তালা দিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়। উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে প্রধান ফটক বন্ধ করে ভিসি নিয়োগের দাবিতে অবস্থান নেন তারা। গত 12ই আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি পদত্যাগের পর আর নতুন করে নিয়োগ দেওয়া হয়নি। এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। 5 আগস্টের পর দেশের বিভিন্ন কারাগার থেকে মুক্ত হয়েছে 43 শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি। এদিকে কারাগার থেকে পালিয়ে যাওয়া 70 জঙ্গি সহ 900 কয়েদের হদিস মেলেনি এখনও। তাদের গ্রেফতারের চেষ্টা করছে গোয়েন্দারা। বিকেলে কারা অধিদপ্তরে মতবিনিময় সভায় কথা জানান কারা মহাপরিদর্শক। বলেন, কারাগারের অনিয়ম দুর্নীতি নির্মূলে পদক্ষেপ নেওয়া হয়েছে। অধিক পালালেও বর্তমানে অ্যাপ্রক্সিমেটলি 900 জন পলাতক আছেন। বাকিরা কিন্তু কারাগারে ফেরত এসছেন। অতি দ্রুততার সাথে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং পরবর্তীতে তাদের পর্যটন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জঙ্গি আছে অ্যারাউন্ড, সব মিলিয়ে আমাদের 70। টোটাল 94টা অস্ত্র লুট হয়ে গিয়েছিল। এর মধ্যে বর্তমানে অবশিষ্ট আছে 29টা অস্ত্র আমাদের এখনো উদ্ধার করা বাকি আছে। কারাগারের পরিবেশ, মাদক ও অনিয়ম দুর্নীতি নির্মূলে পদক্ষেপ নেওয়ার কথাও জানান কারা মহাপরিদর্শক। যেসব কারা কর্মকর্তা কর্মচারীদের নামে দুর্নীতি অথবা নিয়ম বহির্ভূত কার্যক্রমের অভিযোগ রয়েছে অথবা পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে কার্যক্রম বিধি মোতাবেক কার্যক্রম গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে। বন্দীদের সাথে মানবিক আচরণ নিশ্চিত করা সহ তাদের প্রাপ্যতা অনুযায়ী সুবিধাদি নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সারা দেশের কারাগারগুলোতে 42,000 ধারণ ক্ষমতা থাকলেও বন্দী আছে 50,000-এরও বেশি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
বৈষম্য নিরসনের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় গণ অনশন কর্মসূচি পালন করেছেন সিএনজি আওতাভুক্ত নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীরা। 11তম গ্রেড থেকে 10তম গ্রেডে উন্নীত হতে চান তারা। সকাল থেকে বিকেল পর্যন্ত সেগুনবাগিচায় হিসাব ভবনের সামনে সারা দেশ থেকে আসা অডিটররা এই কর্মসূচি পালন করেন। তাদের দাবি, সর্বোচ্চ আদালত থেকে রায় আসার পরও শুধুমাত্র রিটকারীদের বিপরীতে আদেশ বাস্তবায়ন করা হয়েছে। এতে একই পদে 2 গ্রেড রেখে বৈষম্য তৈরি করা হয়েছে। অডিটরদের অভিযোগ, এখনও প্রায় 2500 অডিটর 11তম গ্রেডে রয়েছেন। দাবি বাস্তবায়ন না হলে গণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। 3টা কন্টেম্প পিটিশনের রায় অলরেডি বাস্তবায়ন করার জন্য অর্থ মন্ত্রণালয় জিও জারি করেছে। এই জিওটা আরও বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্য আরও স্ফীত করে দিয়েছে। না খেয়ে এখানে 1 মাসের বেশি ধরে বসে আছি। আজকে বিসিএস ক্যাডাররা আমাদের কোনো অভিভাবক এখানে আসে নাই আমাদেরকে সান্ত্বনা দিতে। একই টেবিলে আমরা একই রকমের কার্যক্রমগুলো করতেছি, কেন আমরা কেউ 10ম কেউ 11তে থাকবো? এই বৈষম্য যদি আমাদের সাথে চলতে থাকে তাহলে আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচিতে যাব, কারণ আমাদের এই পুরো ডিপার্টমেন্টে, অডিট ডিপার্টমেন্টে আরও অনেক ধরনের বৈষম্য রয়েছে। স্বপ্ন চোখে বিদেশ যাত্রার পর শূন্য হাতে ফেরা, দিন দিন বেড়েই চলেছে এর সংখ্যা। প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলেও আজও মালদ্বীপ থেকে ফিরেছেন 8 শ্রমিক। ভুক্তভোগীদের অভিযোগ, মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশনারের গাফিলতিতেই হুমকির মুখে 1 লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসীর ভবিষ্যৎ। পরিবারের টানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। আপন মানুষকে ঘরে ফিরে পেতে বাইরে স্বজনদের অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। দীর্ঘদিন প্রবাস যাপনের পর আনন্দ চিত্তে দেশের মাটিতে পা রাখেন রেমিটেন্স যোদ্ধারা। তবে মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল তার ভিন্ন চিত্র। চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ, নেই স্বজনদের অপেক্ষা। দেখে কে বলবে এরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রেমিটেন্স যোদ্ধা। আমি যখন খালি হাতে আসলাম, আমার ছেলে মেয়ে আছে না, বাচ্চা আছে না, মা বাবা আছে না, কি নিয়ে যাচ্ছি? আমি হয়তো সম্পদ বেঁচে গেছি, আমি কখনো এরকম ভাবছি না যে আমি ফিরাবো। ভুক্তভোগীদের অভিযোগ, মালদ্বীপের নতুন সরকারের দেয়া নতুন ভিসা নীতি সম্পর্কে কিছুই জানেন না তারা। বাংলাদেশ হাই কমিশনও দায় সেরেছে শুধুমাত্র একটি বিজ্ঞপ্তি দিয়েই। নতুন নিয়ম অনুযায়ী বন্ধ করা হয়েছে ফ্রি ভিসা, অর্থাৎ কর্মীরা যে কোম্পানির ভিসা পেয়েছেন শুধুমাত্র সেখানেই কাজ করতে পারবেন। তবে ভুক্তভোগীদের দাবি, কাজ না থাকা সত্ত্বেও অর্থের বিনিময়ে শুধুমাত্র একটি কোম্পানির নামে তাদেরকে রেজিস্ট্রেশন করে দিয়েছে বাংলাদেশ সরকার। আমি সাইন দিয়েছি, কেন আমার 3 বার সাইনটা কাটলো? কাটতে আমাদের আজকে 2 মাস 17 জেল খাটালো। কি অপরাধ আমার বিরুদ্ধে তার কোনো অভিযোগ না, কোনো কেস নেই। এখন ওদেরকেও যে ওদের মলদ্বীপিয়ান লোক দৃষ্টি আকর্ষণ করছে, আমি চুরি করি, ব্যবসা করি, এটাই। 1 লাখেরও বেশি বাংলাদেশি কাজ করেন মালদ্বীপে। ভুক্তভোগীরা বলছেন এদের অধিকাংশ রয়েছেন গ্রেফতার আতঙ্কে। তাদের দাবি, দ্রুত পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়তে পারে মালদ্বীপের এই বিশাল শ্রমবাজার। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। লেবাননে হিজবুল্লাহর টেলিযোগাযোগ ডিভাইস হ্যাক করে হামলার ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রদূত সহ আহত হয়েছেন প্রায় 3000 মানুষ। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সশস্ত্র গোষ্ঠীটি, যদিও কোনো মন্তব্য করেনি তেল আবিব। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে লেবানন জুড়ে হিজবুল্লাহ টেলিযোগাযোগ যন্ত্রে বিস্ফোরণ হয়। এই ঘটনায় সশস্ত্র গোষ্ঠীটির সদস্য সহ হতাহত হয়েছেন বহু মানুষ। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিয়াস আবিয়াদ। আল জাজিরা বলছে, পেজার নামের এই যন্ত্রটিকে সশস্ত্র গোষ্ঠীটি নিজেদের যোগাযোগের জন্য ব্যবহার করত। যন্ত্রটি হ্যাক করার পরে বিস্ফোরণ ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই হামলাকে পূর্ব পরিকল্পিত হিসেবে দেখছে হিজবুল্লাহ। টেলিযোগাযোগ যন্ত্রের বিস্ফোরণকে সর্বাধিক নিরাপত্তা লঙ্ঘনের দাবিও করেছে গোষ্ঠীটি। এমনকি হ্যাক করার পেছনে ইসরায়েলকেই দায়ী করছে এই সশস্ত্র গোষ্ঠীটি। তবে হামলার ঘটনায় কোনো মন্তব্য করেনি তেল আবিব। অন্যদিকে এই হামলায় আহত হয়েছেন ইরানের রাষ্ট্রদূত মোস্তাবা আমানি। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এছাড়া 4 দিনের নাটকীয়তার পর অবশেষে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার উপরাজ্যপাল VK সাক্সেনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অতিশী মার্লেনা সিং এর নাম প্রস্তাব করেছেন অরবিন্দ। খুব দ্রুতই শপথ নেবেন অতিশী। বর্তমানে দিল্লির শিক্ষা ও গণপূর্ত মন্ত্রণালয় সামলাচ্ছেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর পদে অতিশীর মেয়াদ বেশি দিনের নয়,
আগামী বছর ফেব্রুয়ারিতেই দিল্লিতে ভোট হওয়ার কথা। যদিও কেজরিওয়াল নিজেই আগামী নভেম্বরে নির্বাচনের দাবি জানিয়েছেন। আম আদমি পার্টি পুনরায় নির্বাচিত হলে কেজরিওয়ালই ফের আসনে বসবেন বলে দল থেকে স্পষ্ট করা হয়েছে। এদিকে অতীশী নিজেও কেজরিওয়ালকে ফের মুখ্যমন্ত্রী করার আহ্বান জানিয়েছেন। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।